হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উষ্ণতা এবং তাপ। এই যে আমরা উষ্ণতা এবং তাপ এই শব্দটি আমরা অনেক জায়গায় শুনে এসেছি। যেমন তোমরা ওয়েদার রিপোর্ট হয়তো খবরে দেখেছো কিংবা তোমরা ফোনে দেখে থাকবে যে এই জায়গার উষ্ণতা এত ডিগ্রি সেলসিয়াস, কলকাতার উষ্ণতা আজকে 32 ডিগ্রি সেলসিয়াস। তারপর বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের উষ্ণতা, গড় উষ্ণতা আজকে এত। তারপরে তুমি যেই স্থানে থাকো সেই লোকেশনের উষ্ণতা আমাদের ফোনে দেখায় যে সামথিং 29 ডিগ্রি সেলসিয়াস কিছু একটা থাকে। তো এই যে উষ্ণতাটা লেখা থাকে আমরা বিভিন্ন জায়গায় দেখি। তারপরে কোনো একটি বস্তু আমরা যখন পদার্থ বিজ্ঞানে যখন আমরা পড়াশোনা করি বলি এই বস্তুর উষ্ণতা হচ্ছে 63 ডিগ্রি সেলসিয়াস বা সামথিং কিছু একটা। তো এই যে উষ্ণতা আমরা ব্যবহার করি এবং উষ্ণতার বেশ কিছু একক আমরা ব্যবহার করি, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, আমরা কেলভিন শিখে এসেছি আগের চ্যাপ্টারে। তো এই যে উষ্ণতা শব্দটা আমরা ব্যবহার করছি, এই উষ্ণতাটা আসলে কি, তো সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। এই আমি জানি টেম্পারেচার ইজ দ্য ডিগ্রি অফ হটনেস অর কুলনেস, অর্থাৎ কোনো কিছু ঠিক কতটা গরম বা কতটা ঠান্ডা সেটি বোঝাতে আমরা এই উষ্ণতা শব্দটি ব্যবহার করি। যেমন আমি যদি বলি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কোনো একটি বস্তুর, অর্থাৎ সেই বস্তুটি বরফের মতো ঠান্ডা, অর্থাৎ খুব ঠান্ডা। তারপর যদি বলি কোনো কিছুর উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সেটি খুব গরম। তো কতটা গরম কতটা ঠান্ডা সেটা বোঝাতে এই উষ্ণতা রাশিটি ব্যবহার করা হয়। সে তো ঠিকই আছে যে উষ্ণতার দ্বারা কোনো একটি বস্তু কতটা গরম কতটা ঠান্ডা আমরা তো সেটা বুঝতে পারছি। কিন্তু আমরা যে উষ্ণতার কথা বলছি, কোনো একটি বস্তুর উষ্ণতা নিয়ে যখন আলোচনা করছি, তো এই উষ্ণতাটি হচ্ছে ওই বস্তুর আসলে কি, উষ্ণতার জিনিসটা আমরা যে বলছি সে উষ্ণতার জিনিসটা আসলে কি সেটা সম্বন্ধে আমি তোমাদের বলছি। মানে ঠিক বুঝলাম না ব্যাপারটা। আসলে কোনো পদার্থের উষ্ণতা বলতে বোঝায় ওই পদার্থের প্রতিটি অণুর গড় গতিশক্তি। অর্থাৎ কোনো একটি পদার্থের যে অণু রয়েছে সেই অণুগুলির একটি নির্দিষ্ট গতি রয়েছে। কঠিন পদার্থের ক্ষেত্রে সেই গতি কম, তরলের ক্ষেত্রে একটু বেশি এবং গ্যাসের ক্ষেত্রে সেটি আরও বেশি। তো গতি থাকার জন্য তাদের একটি গতিশক্তি রয়েছে যেটি ½ mv²। তো সেই দিকে যাচ্ছি না। তো এই যে প্রতিটি অণুর একটি গতিশক্তি রয়েছে, সেই প্রতিটি অণুর গড় গতিশক্তি হচ্ছে ওই পদার্থের উষ্ণতাকে নির্দেশ করে। তার মানে কোনো পদার্থের অণুগুলির গতিশক্তি উষ্ণতাকে নির্দেশ করে। কিন্তু তাহলে যখন আমরা পুকুরে স্নান করতে যাই, তখন যখন আমরা পুকুরে স্নান করতে যাই আমাদের দেহের সাপেক্ষে পুকুর তো অনেক বড়, পুকুরে অনেক জল আছে আমাদের দেহের তুলনায়। তার মানে অনেক জল, অনেকগুলো অণু রয়েছে পুকুরে। তাহলে অনেকগুলো অণুর গতিশক্তি মানে পুকুরে একটা অনেক গতিশক্তি রয়েছে, অনেকগুলো অণু রয়েছে পুকুরে। তাহলে পুকুরে অনেক অণু থাকার জন্য অনেক গতিশক্তি। কিন্তু আমাদের শরীরে তো সেই পুকুরের সাপেক্ষে কম অণু রয়েছে, তাহলে সেই অণুগুলির গতিশক্তি তো কম। তাহলে পুকুরের জলে যেহেতু অনেক গতিশক্তি, তাহলে পুকুরের যত গরম হওয়ার কথা, গতিশক্তি বেশি, পুকুরের জল অনেক উষ্ণ হবে, অনেক বেশি গরম হবে আমাদের শরীরের তুলনায়। কিন্তু সাধারণ ক্ষেত্রে দেখা যায় আমরা যখন পুকুরে স্নান করতে যাই তখন কখনো আমাদের শরীরের উষ্ণতার সঙ্গে সমান হয়, কখনো বেশি ঠান্ডা লাগে, অর্থাৎ জলটি বেশি ঠান্ডা হয় আমাদের শরীরের ক্ষেত্রে। সেটি কেন হয়? অনেক অণু রয়েছে, গতিশক্তি অনেক বেশি, তাহলে উষ্ণতা বেশি হওয়ার কথা, কিন্তু উষ্ণতা সেক্ষেত্রে কম হচ্ছে কেন? না না, তুমি তাহলে ব্যাপারটা ঠিক বুঝতে পারোনি। আমি বলেছি গড় গতিশক্তি। অর্থাৎ তুমি যে বলছো পুকুরে অনেকগুলি অণু রয়েছে, পুকুরে অনেকগুলি অণু থাকার জন্য অনেক গতিশক্তি, ব্যাপারটা ঠিক নয়। আমি বলেছি প্রতিটি অণুর, অর্থাৎ একটি অণুর গতিশক্তি। এবার পুকুরে অনেক অণু রয়েছে, ঠিক আছে, এবং বিভিন্ন অণুর বিভিন্ন রকম গতি হবে। একটি ধরো এটি একটি অণু, এটি একটি অণু। তো একটি অণু এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, তো একে অপরের সঙ্গে যখন ধাক্কা খায় তাদের গতিবেগের পরিবর্তন হয়, তাদের গতিবেগের মুখের পরিবর্তন হয়, তার জন্য গতিশক্তির পরিবর্তন হয়ে যায়। তো গোটা আমরা যদি পুকুরের কথা আলোচনা করি তাহলে সেই পুকুরে যতগুলি অণু রয়েছে প্রতিটি অণুর গতিশক্তি বিভিন্ন, কারো গতিশক্তি খুব বেশি, কারো গতিশক্তি একটু কম। কিন্তু আমরা যদি সেটা একটি গড় বের করি, যেমন আমরা যদি ধরো এটা হচ্ছে পুকুর, জাস্ট ধরছি, ধরো এতে 10টি অণু রয়েছে, ঠিক আছে, ধরো পুকুরে 10টি অণু রয়েছে, বিভিন্ন অণুর গতিশক্তি বিভিন্ন। তাহলে আমরা যদি বলি প্রতিটি অণুর গড় গতিশক্তি কত, তাহলে কি করবো, 10টি অণুর গতিশক্তি আমরা যোগ করব। টোটাল যে 10টি রয়েছে সেই 10টির গতিশক্তি যোগ করব, যোগ করে সেটাকে আমরা 10 দিয়ে ভাগ করে দেব। তাহলে কি হবে, একটি অণুর গড় গতিশক্তি পাবো। তাহলে সেই যে গড় গতিশক্তি হয় সেই গড় গতিশক্তিটি ওই পদার্থের বা ওই বস্তুর উষ্ণতাকে নির্দেশ করে। তাহলে এবার তুমি বলছো যে পুকুরে অনেক অণু রয়েছে, অনেক গতিশক্তি, যার জন্য উষ্ণতা অনেক বেশি হওয়ার কথা। আসলে সেটা নয়। পুকুরের যে অণুগুলি রয়েছে সেই অণুগুলির গড় গতিশক্তি আমাদের দেহের অণুগুলির গড় গতিশক্তি থেকে অনেক কম হয় বা সমান হয়। এবার ধরো পুকুরে যে অণুগুলি রয়েছে, অনেক অণু রয়েছে কোনো ব্যাপার না, কিন্তু প্রতিটি অণুর
গড় গতিশক্তি যদি আমাদের শরীরের অণুর শক্তি থেকে কম হয়, তাহলে কম গতিশক্তি যদি হয় তাহলে কম উষ্ণতা, তাহলে আমাদের শরীরের থেকে তার টেম্পারেচার বা উষ্ণতা কম হবে, এবং আমাদের শরীরে যা অণুগুলির যে গতিশক্তি রয়েছে সেই গতিশক্তি থেকে যদি সেই অণুগুলির গড় গতিশক্তি বেশি হয় তখন কিন্তু আমাদের পুকুরের জল গরম লাগবে। তো এটা ছিল মূল ব্যাপার, অর্থাৎ গতিশক্তি হচ্ছে অণুগুলির গড় গতিশক্তি উষ্ণতাকে নির্দেশ করে। ঠিক আছে, আচ্ছা এবার বুঝলাম এই ব্যাপার। এবার আমরা দৈনন্দিন জীবনে সাধারণত কি দেখি? দৈনন্দিন জীবনে বিভিন্ন উদাহরণ রয়েছে, যেমন ধরো আমরা যখন চায়ের কাপকে হাতে নিই বা মুখে যখন চা ঢালি, তো আমরা কি দেখি যখন চাটি যদি গরম হয় সেই চাটি আমাদের গরম লাগে, উষ্ণতা যদি খুব বেশি হয়। তারপরে একটি বরফকে যদি আমরা হাতে নিই বরফটি ঠান্ডা লাগে। তারপরে তুমি যদি একটি গরম জলের কোনো কাপে বা গ্লাসে একটি বরফের টুকরো ঢেলে দাও বা ফেলে দাও, তাহলে দেখবে কিছুক্ষণ পর সে বরফটি গলে জল হয়ে গেছে, এবং বরফটির যে অংশটি ঠান্ডা ছিল হাত ডুবিয়ে দেখবে সেটি আর ঠান্ডা নেই, এবং জলের গ্লাসটি যতটা গরম ছিল ততটাও গরম নেই, অর্থাৎ জলের গ্লাসটিতে যত গরম জল ছিল সেই গরম জলটা একটু ঠান্ডা হয়ে এসেছে এবং ঠান্ডা বরফটি গলে গিয়ে জল হয়ে গিয়েছে। তো এটি কেন হয়? তো সেটা জানার জন্য তোমাদের বেশ কিছু জিনিস জানতে হবে, সেটি লক্ষ্য করো। ধরো এটি একটি বস্তু, এটি একটি ধরো বস্তু, এটি আরেকটি বস্তু। ঠিক আছে, আমরা ধরছি এটি হচ্ছে আমাদের গরম জল আর এটি হচ্ছে আমাদের বরফ। তো এই জলের উষ্ণতা ধরো 63°C। এটি জল, জলের উষ্ণতা 63°C, এবং এটি হচ্ছে কি বরফ, বরফের উষ্ণতা ধরো 0°C। তাহলে এটি জল, এটি বরফ। তাহলে জলের যে অণুগুলি রয়েছে, জলের যে অণুগুলি থাকবে উষ্ণতা বেশি। উষ্ণতা বেশি মানে কি? উষ্ণতা মানে কি? প্রতিটি অণুর গড় গতিশক্তি। তাহলে এই যে প্রতিটি অণু রয়েছে সেই অণুগুলির গতিশক্তি বেশি হবে 63°C, মানে অণুগুলির গতিশক্তি বেশি হবে, সেটা জোরে জোরে নড়াচড়া করবে এইভাবে জুম 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 জুম। অর্থাৎ এক কথায় বলতে গেলে অণুগুলির গড় গতিশক্তি বেশি, অর্থাৎ জোরে 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 তারা ছোটাছুটি করবে। আর সেই তার সাপেক্ষে যদি আমরা বরফের ক্ষেত্রে লক্ষ্য করি, বরফের যে অণুগুলি রয়েছে, বরফের উষ্ণতা 0°C, মানে কি বলছি যে বরফের যে অণুগুলি রয়েছে তার গতিশক্তি খুবই কম, অর্থাৎ এই যে অণুগুলি সেগুলো ধীরে ধীরে জুম 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 জুম, মানে খুবই অলস, মানে এক কথায় খুবই ধীরে ধীরে নড়াচড়া করছে, আর এটি খুবই ধরে জুম 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 করে নড়াচড়া করছে, যার জন্য এর গতিশক্তি বেশি এবং এর উষ্ণতা বেশি। এর গতিশক্তি খুবই কম জুম জুম, যার জন্য এর উষ্ণতাও কম। ঠিক আছে, এটা তো জানলাম যে এর উষ্ণতা বেশি হওয়ার জন্য গতিশক্তি বেশি, অর্থাৎ গতিশক্তি বেশি হওয়ার জন্য উষ্ণতা বেশি, এর গতিশক্তি কম অর্থাৎ উষ্ণতা কম। এবার যখন আমরা গরম জলের গ্লাসে আমরা যখন বরফ ফেলে দিচ্ছি, তাহলে কি হচ্ছে? জলের সংস্পর্শে বরফ চলে আসছে। তাহলে আমরা যদি এই দুটো বস্তুকে, অর্থাৎ জল এবং বরফ, এদের দুজনকে যদি পাশাপাশি রাখি, অর্থাৎ সংস্পর্শে যদি রাখি এদের, তখন কি হবে? এই যে জলের যে অণু রয়েছে তার তো অনেক গতিশক্তি, এটি জুম 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 চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তার গতিশক্তি অনেক জোরে। আর এই যে বরফের অণু রয়েছে তার গতিশক্তি অনেক কম, সেটি জুম 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 জুম। এবার যখনই আমরা এই দুটোকে একসাথে ঠেকিয়ে দেবো, অর্থাৎ সংস্পর্শে রাখবো, তখন কি হবে? যে জলের যে অণু যেটি খুবই জোরে জোরে ঘুরছিল সেটি তখন এই বরফের অণু সংস্পর্শে আসবে, তখন এটি জুম 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 জুম, এটি জুম জুম দূরে ধাক্কা দিয়ে ধুম। অর্থাৎ এটি অনেক জোরে জোরে ধাক্কাচ্ছিল, ছোটাছুটি করছিল, এটি খুব ধীরে। তাহলে যেটি ধীরে যাচ্ছিল আর যেটি জোরে যাচ্ছিল, সেই জোরে অর্থাৎ বেশি গতিশক্তি সম্পন্ন অণুটি কি করবে? ছোট অণু মানে ছোট কম গতিশক্তি সম্পন্ন অণুকে ধাক্কা মারবে, জোরে ধুম করে ধাক্কা দেবে। তার ফলে কি হবে? যে বরফের যে অণুগুলি রয়েছে সেই বরফের অণুগুলির গতিশক্তি খুবই কম ছিল। এবার জলের অণুর সঙ্গে ধাক্কা খাওয়ার ফলে কি হলো? জোরে বরফের অণু জোরে জলের অণু জোরে বরফের অণুকে ধাক্কা দিল, তখন কি হলো? বরফের অণুর একটু গতি বেড়ে গেল। এইভাবে যখন আমরা জলকে এবং বরফকে পাশাপাশি অর্থাৎ ঠেকিয়ে রাখবো, অর্থাৎ সংস্পর্শে রাখবো, তখন কি হয়? জলের বেশি গতিশক্তি সম্পন্ন অণুগুলি বরফের কম গতিশক্তি সম্পন্ন অণুগুলিকে ধাক্কা মারে, তখন কি হয়? ধীরে ধীরে বরফের অণুগুলিরও গতিশক্তি ধীরে ধীরে বাড়তে থাকে। তাহলে বরফের অণুগুলির গতিশক্তি জুম জুম থেকে জুম 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 ধীরে ধীরে বাড়ছে, এবং যত ধীরে ধীরে বাড়ছে উষ্ণতা তাহলে 0°C থেকে তত ধীরে ধীরে বাড়তে শুরু করছে। এবার উষ্ণতা যখন বেড়ে যাবে তখন বরফ আর বরফ থাকবে না। এবার কেন বরফ থাকবে না? এই অণুগুলির গতিশক্তি আগে খুবই কম ছিল, জুম জুম ধীরে ধীরে কঠিন পদার্থে ছিল, অর্থাৎ বরফ কঠিন পদার্থ, এবং তার গতিশক্তি খুবই কম ছিল, যার জন্য উষ্ণতাও কম। কিন্তু যখন জলের অণু একে ধাক্কা মারলো তখন বরফের অণুটির গতিশক্তি ধীরে ধীরে বাড়তে থাকছে। এবার গতিশক্তি বাড়তে যখন থাকছে তখন কি করবে? সে ধীরে ধীরে চারদিকে এক্সপ্যান্ড করার চেষ্টা করবে, অর্থাৎ আকারে বড় হওয়ার চেষ্টা করবে, এই শক্তি বেশি হওয়ার জন্য চারদিকে ছুটোছুটি করবে। তখন এই যে বরফের টুকরোটি রয়েছে সেই বরফের টুকরোটি কি হবে? বরফ থেকে তরলে পরিণত হবে, অর্থাৎ জলে পরিণত হবে। এবার কতক্ষণ এই প্রক্রিয়া ঘটবে? অর্থাৎ
এর গতিশক্তি বেশি ছিল, একে ধাক্কা মারলো। এবার জলের অণু যখন বরফের অণুকে ধাক্কা মারবে তখন জলের অণুর গতিশক্তি একটু কমে যাবে এবং বরফের অণুর একটি গতিশক্তি বেড়ে যাবে। তো এই প্রক্রিয়া কতক্ষণ চলবে? যতক্ষণ না জলের অণুর গতিশক্তি এবং বরফের অণুর গতিশক্তি সমান হয়ে যায়। অর্থাৎ এটি যখন জুম 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 যাচ্ছে না, এটি যতক্ষণ জুম 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 আর এটা জুম জুম থেকে জুম 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 জুম, অর্থাৎ এক কথায় এর গতিশক্তি আর এর গতিশক্তি সমান হয়ে যাবে যখন, তখন কি হবে? উষ্ণতাও একই হয়ে যাবে। অর্থাৎ গরম জলের গ্লাসে আমরা যখন বরফ ফেলে দেবো, প্রথমে তো বরফ ঠান্ডা, কিন্তু এই অণুগুলির ধাক্কা ধাক্কি লাগার ফলে কি হবে? বরফের অণুগুলির গতিশক্তি বেড়ে যাবে এবং জলের অণুর গতিশক্তি ধীরে ধীরে কমতে থাকবে। তার ফলে কি হবে? জলের অণুর গতিশক্তি একটু কমে গেছে, অর্থাৎ জলের উষ্ণতা একটু কমে যাবে এবং বরফের অণুর গতিশক্তি বেড়ে গেছে, অর্থাৎ বরফের উষ্ণতা তখন একটু বেড়ে যাবে এবং শেষ পর্যন্ত সেই জলের গ্লাসে যে জল পড়ে থাকবে সেই জলের উষ্ণতা একই হয়ে যাবে, অর্থাৎ প্রতিটি অণুর গতিশক্তি একই হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো যে উষ্ণতা, বেশি উষ্ণতা এবং কম উষ্ণতার যদি দুটি বস্তুকে আমরা পাশাপাশি রাখি, কি হচ্ছে? বেশি উষ্ণতার যে বস্তুটি রয়েছে তার অণু কম উষ্ণতার অণুকে ধাক্কা মারছে এবং শক্তি দিয়ে দিচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে লক্ষ্য করো যে এটি রয়েছে জলের অণু, এগুলো ভালো করে শুনবে, এগুলো জলের অণু আর এটি বরফের অণু, ঠিক আছে? এবার যখন এই দুটো বস্তু পাশাপাশি থাকছে, অর্থাৎ যখন আমরা সংস্পর্শে এনে দিচ্ছি, দুটোকে যখন ঠেকিয়ে দিচ্ছি, তখন কি হচ্ছে? বরফের যে ছোট অর্থাৎ কম গতিশক্তি অণু রয়েছে আর জলের বেশি গতিশক্তি সম্পন্ন অণু, জলের বেশি শক্তি সম্পন্ন অণু এই বরফের অণুকে ধাক্কা মারলো। এবার যখন ধাক্কা মারলো তখন কি হয়? এই জলের অণু বরফের অণুকে একটি শক্তি দিয়ে দিল। এই যে শক্তিটি দিল, অর্থাৎ যে রূপে শক্তিটি একটি অণু থেকে আরেকটি অণুতে চলে গেল, এই শক্তির যে স্থানান্তর হলো যে রূপে, শক্তির সেই একটি রূপের নামই হচ্ছে তাপ। তাহলে তোমরা এখন বলবে কি তাপ একটি শক্তি? তাহলে ভালো করে শোনো, হ্যাঁ, তাপ একটি শক্তি। তোমরা অনেকের কাছে কারো কাছে যদি শুনে থাকো যে এই বস্তুটির তাপ খুব বেশি, এই বস্তুটির তাপ খুব কম, তাহলে সেটি একদমই ভুল। কারণ তাপ কোনো একটি বস্তুর তাপ কখনোই থাকতে পারে না। তাপ হচ্ছে এক প্রকার শক্তি যেটি বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুতে স্থানান্তরিত হয়। অর্থাৎ এই যে অণু রয়েছে তার একটি গতিশক্তি রয়েছে, সেই গতিশক্তিটিকে কম গতিশক্তি সম্পন্ন অণু থেকে ধাক্কা মেরে ট্রান্সফার করে দিল, অর্থাৎ ওকে শক্তিটি দিয়ে দিল। এই যে শক্তিটি দিল, যে পরিমাণ শক্তি দিচ্ছে সেই শক্তিটি তাপের আকারে যায়, অর্থাৎ যে আকারে যায় তার শক্তির সেই রূপটি হচ্ছে তাপ। তাহলে বুঝলে তাপ জিনিসটি কি? তাপ আসলে কিছুই নয়, আর কোনো একটি বস্তুর কিন্তু কখনো তাপ থাকতে পারে না। কারণ তাপ কি? তাপ হচ্ছে একটি শক্তির একটি রূপ যেটি উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে স্থানান্তরিত হয়। তাহলে তাপ একটি শক্তি, ঠিক আছে? এটুকু জানলাম। আর উষ্ণতা তো হচ্ছে বস্তুর অণুগুলির গতিশক্তি, সেটা জানলাম। তাহলে এখন বুঝতে পারছো যে আমরা এই যে উষ্ণতার কথাটা বলছি, উষ্ণতাটি কি এবং তাপ আসলে কি? তাপ কিন্তু সবসময় এটা মাথায় রাখবে, অনেকে ভুল করে তাপ কনসেপ্টটি নিয়ে। তাপ আসলে কিছুই নয়, তাপ হচ্ছে শক্তির একটি রূপ, অর্থাৎ এক প্রকারের শক্তি হচ্ছে তাপ। আর সেই তাপটি আমরা কখন লক্ষ্য করতে পারবো? যখন এটি উষ্ণতর বস্তু এবং এটি শীতলতর বস্তুকে পাশাপাশি রাখবো, তখন উষ্ণতর বস্তু থেকে শক্তি, অর্থাৎ উষ্ণতর বস্তুর অণুগুলির শক্তি শীতলতর বস্তুর অণুগুলিতে স্থানান্তরিত হয় এবং যে শক্তিটি যে রূপ নিয়ে স্থানান্তরিত হয়, শক্তির সেই রূপটি হচ্ছে তাপ। এখন বুঝতে পারছো? বুঝতে পারছিস? ঠিক আছে। তাহলে আমরা উষ্ণতা জানলাম, উষ্ণতা জিনিসটি আসলে কি, কোন বস্তু উষ্ণতা কি। তারপরে তাপ কি, তাপ সম্বন্ধে জানলাম, উষ্ণতা সম্পর্কে জানলাম। এবার তাহলে তোমাদের কিছু প্রশ্ন করে দেখি তোমরা বুঝেছো কিনা। এই যে ধরো আমরা যখন বরফকে হাতে রাখছি, এক টুকরো বরফকে আমরা যখন হাতে নিচ্ছি তখন আমাদের ঠান্ডা লাগে কেন? তারপরে আমরা যখন চায়ের কাপে হাত দিই তখন আমাদের এই গরম লাগে কেন? চায়ের কাপটা গরম মনে হয় কেন? চায়ের কাপের উষ্ণতা বেশি এবং আমাদের হাতের উষ্ণতা কম, কিন্তু উষ্ণতা বেশি হচ্ছে কি হচ্ছে? আমাদের গরম কেন লাগবে? কেন আমাদের গরম লাগে? তারপর আমরা বরফের টুকরোকে যখন হাতে রাখি তখন আমাদের ঠান্ডা কেন লাগে? একটু ভাবো, ভিডিওটি একটু পজ করো, আমি একটু সময় দিচ্ছি, তোমরা একটু ভাবো, মন থেকে ভাবো। কোনো যদি ভৌত বিজ্ঞানে যখন আমরা কিছু পড়বো সেটি পড়তে হবে হৃদয় থেকে পড়তে হবে এবং ভালো করে বুঝতে হবে যে আসলে বলছে কি, এখানে মুখস্থের কোনো কিছু নয়। তাহলে ভাবো, আমরা যখন বরফ হাতে নিই সেটি ঠান্ডা লাগে কেন? গরম জলের কাপ বা গরম চায়ের কাপ যখন হাতে নিই সেটি আমাদের গরম লাগে কেন? তারপরে আরো একটি প্রশ্ন, আমরা যখন দেখবে খুব ঘেমে যাই, ঘেমে যাওয়ার পর যখন সেই ঘামটি আমাদের শরীর থেকে শুকিয়ে যায় তখন দেখবে যে জায়গায় ঘাম ছিল সেই জায়গায় শরীরটি ঠান্ডা হয়ে গিয়েছে। অর্থাৎ ঘাম শুকিয়ে গেলে ঠান্ডা হয়ে যায় কেন? বলো, এটিও বলো, ভাবতে থাকো।
দিল তো বাচ্চা হে জি। ঠিক আছে, ভেবেছো? তাহলে আমি উত্তরটি জানিয়ে দিচ্ছি কি হবে। দেখো, আমরা যখন হাতের উপরে একটি বরফের টুকরো রাখছি, এবার বরফের অণুর কি গতিশক্তি খুবই কম, যার জন্য সেটি খুবই ঠান্ডা, উষ্ণতা খুবই কম, এবং সেই বরফের সাপেক্ষে আমাদের হাতের উষ্ণতা বেশি, অর্থাৎ আমাদের হাতে যে অণুগুলি রয়েছে তার গতিশক্তি বেশি। এবার বরফকে যখন হাতের সংস্পর্শে রাখছি তখন কি হবে, আমাদের হাত থেকে শক্তি বরফে চলে যাবে, অর্থাৎ আমাদের হাতের যে অণুগুলি রয়েছে তার গতিশক্তি বেশি এবং বরফের অণুগুলির গতিশক্তি কম। তার ফলে কি হবে, শক্তি বেশি উষ্ণতর বস্তু থেকে কম উষ্ণতর, অর্থাৎ উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে স্থানান্তরিত হবে, এবং শক্তি যে আকারে স্থানান্তরিত হয় সেটি কি, তাপ। অর্থাৎ আমাদের হাত থেকে শক্তি বরফে চলে যাচ্ছে তাপের রূপে, অর্থাৎ আমাদের হাত থেকে তাপ বরফ শুষে নিচ্ছে, অর্থাৎ বরফ আমাদের হাত থেকে তাপ শুষে নিচ্ছে। তাহলে আমাদের যেই স্থান থেকে বরফ হাত যখন শুষে নিচ্ছে, তার ফলে কি হবে, এখানে যখন আমরা বরফ রাখছি, এবার বরফ কি করছে, আমাদের হাত থেকে তাপকে শোষণ করে নিচ্ছে, এবং তাপকে শোষণ করে নেওয়ার জন্য আমাদের হাতের ওই জায়গাটার উষ্ণতা তখন কমে যাচ্ছে, এবং সেই জায়গার উষ্ণতা যখন কমে যাচ্ছে তখন আমাদের বরফটিকে ঠান্ডা লাগছে। ঠিক একইভাবে যখন আমরা গরম চায়ের কাপকে আমরা যখন হাতে নিচ্ছি, তখন কি হচ্ছে, আমাদের হাতের সাপেক্ষে গরম চায়ের কাপের বা চায়ের যে অণুগুলি রয়েছে তার গতিশক্তি বেশি, তখন কি হয়, সেই চায়ের কাপ থেকে তাপ শক্তি আমাদের হাতে চলে আসে। এবার আমাদের হাতে যখন তাপ শক্তি চলে আসে তখন আমাদের হাতে গরম ফিল হয়। তাহলে ঠিক একইভাবে এবার এটা একটু ভাবো, যে আমাদের হাতে আমরা যখন ঘেমে যাই, সেই ঘাম শুকিয়ে যাওয়ার পর আমাদের ঠান্ডা লাগে কেন? আসলে ব্যাপারটা কি হয়, ধর আমার আমি এখানে ঘেমে গিয়েছি, এখানে ঘাম রয়েছে, এবার সেটাকে আমি যদি মুছে না ফেলি, তখন কি করে, যে ঘামটি রয়েছে অর্থাৎ যে জলটি রয়েছে ঘামের, সেই জলটি কি করে, আমাদের শরীর থেকে তাপকে শোষণ করে নেয়, তাপকে শোষণ করে নিয়ে বাষ্প হয়ে উড়ে যায়। এবার আমাদের শরীর থেকে তাপ যখনই শোষণ করে নিল, তখন সেই স্থানটি তখন কি হয়, শীতল হয়ে যায়। ঠিক আছে, তো আমরা আজকে কি জানলাম, উষ্ণতা জানলাম। উষ্ণতা কি? আমরা জানলাম তাপ কি। তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি যেটি উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে স্থানান্তরিত হয়। তাহলে উষ্ণতা জানলাম, তাপ জানলাম। ঠিক আছে, তোমাদের আরেকটি জিনিস মনে করিয়ে দিই, যে আমরা যখন গ্যাসের আচরণ চ্যাপ্টারটি পড়ছিলাম, তোমরা হয়তো সেখানে লক্ষ্য করেছো, আমি বলেছিলাম যে কোনো গ্যাসকে যখন আমরা বাইরে থেকে তাপ দেব, তাহলে তাপ দিচ্ছে অর্থাৎ কি, শক্তি দিচ্ছে একটি। তাহলে কোনো একটি গ্যাসকে যখন আমরা বাইরে থেকে তাপ দিই, তখন কি হয়, যে গ্যাসটি এক্সপ্যান্ড করে, অর্থাৎ বাইরে থেকে যদি তাপ শক্তি দিই তাহলে সেই গ্যাসটি আয়তনে বেড়ে যায়। তাহলে কেন বাড়ছিল বলো তো? আসলে ব্যাপারটা কি হচ্ছিল, যখন এটি ধরো গ্যাস রয়েছে, আমার কাছে এই পরিমাণ গ্যাস রয়েছে, সেটিকে আমি তাপ দিচ্ছি, ধরো, ঠিক আছে, ধরো এটিকে আমি তাপ দিচ্ছি মানে এক প্রকার শক্তি দিচ্ছি। তাহলে এই যে গ্যাসের অণুগুলি রয়েছে তারা কি করবে, ওই তাপ শক্তিটিকে শোষণ করে নিবে, তারা সেই তাপ শক্তিটিকে শোষণ করে নেবে, এবং তাদের তখন গতিশক্তি আরো বেশি বেড়ে যাবে। অর্থাৎ যে অণুগুলি রয়েছিল তারা তাপ শক্তি পেয়ে যাওয়ার ফলে তাদের গতিশক্তি আরো গতিশক্তি বেড়ে যাচ্ছে, অর্থাৎ তারা আরো জোরে ছুটোছুটি করছে, এবং জোরে ছুটোছুটি করার ফলে কি হয়, তারা চারিদিকে এইভাবে ছড়িয়ে পড়ে, এদিকে ছড়িয়ে পড়ে, তারা যতদূর সম্ভব ছড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এবং আমরা যদি সেই গ্যাসের চাপটাকে একই রাখতে চাই, তাহলে কি হয়, গ্যাসের আয়তন ধীরে ধীরে বাড়তে থাকে। তাহলে বুঝছো যে গ্যাসের আয়তন কেন বাড়ছে? আসলে যখন আমরা গ্যাসকে তাপ দিচ্ছি, অর্থাৎ তাপ শক্তি দিচ্ছি, তখন সেই শক্তিটিকে গ্যাসের অণুগুলি শোষণ করে নেয়, এবং তাদের গতিশক্তি বেড়ে যায়, এবং গতিশক্তি বেড়ে যাওয়ার জন্য তারা পাত্রের দেয়ালে আরো জোরে জোরে ধাক্কা মারে, যার ফলে গ্যাসটির আয়তন বেড়ে যায়। ঠিক আছে, তো আজকে এই ছিল, আমরা আজকে জানলাম উষ্ণতা এবং তাপ সম্পর্কে। ঠিক আছে, তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে মূলত আমরা তোমাদের ক্লাস 10 ভৌত বিজ্ঞানের যে চতুর্থ অধ্যায় রয়েছে, যেটি হচ্ছে তাপের ঘটনা সমূহ, সেখানে আমরা এই তাপ যে বললাম, যে তাপ শক্তিটি রয়েছে, কোন বস্তুতে তাপ দিলে কি হয়, কোন বস্তু থেকে তাপ যদি সরিয়ে নেওয়া হয় তাহলে কি হয়, এবং এই তাপের বিভিন্ন যে ঘটনাগুলি রয়েছে সেই ঘটনা সম্বন্ধে আমরা আলোচনা করব তোমাদের সেই চতুর্থ অধ্যায় তাপের ঘটনা সমূহ চ্যাপ্টারে। তো ততক্ষণ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো টিল দেন, টেক কেয়ার, বাই বাই।